কেন জানি মনে হচ্ছে শেখ হাসিনা হয়তো তার ঋত গৌরব ফিরে পেতে পারে, হয়তো আবারও বাংলাদেশের শাসন এসে বসার সুযোগ পাইতে পারে। অবশ্য তার জন্য আপনারা যারা দেশে বিদেশে আছেন, বিদেশিদের সহায়তা লাগবে। এবং আমার মনে হয় আপনার অনেক বিদেশি বন্ধুরা, বিদেশি রাষ্ট্ররা হয়তো ওনাকে সহযোগিতা করতে ইতিমধ্যে প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে। এবং নরেন্দ্র মোদী পরিষ্কার করে বলে দিয়েছেন, শেখ হাসিনাকে পুনর্বাসিত করা আমার দায়িত্ব। আমার বন্ধু দেশ, আমার পার্শ্ববর্তী দেশ, সেই দেশে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি শেখ হাসিনাকে পুনর্বাসিত করা আমার দায়িত্ব। আমি যেমন দেশমাতা খালেদা জিয়ার পাশে দাঁড়াতে বলেছিলাম, দাঁড়াবো বলেছিলাম, অঙ্গীকার করেছিলাম, তেমন ভাবে যদি আজকে অঙ্গীকার করে তিনি শেখ হাসিনার পাশে দাঁড়াবেন, এরকম আছে বাংলাদেশে কিছু করার? মোদী বাদ কথাটা বলে নাই যে খালেদা জিয়ার জন্য আমার সকল চিকিৎসা লাগুক, যা কিছু লাগুক, ওনার জীবন বাঁচানোর জন্য যে কোনো প্রচেষ্টা আপনারা চাইবেন, আমি সেটা করতে প্রস্তুত। তার মানে বাংলাদেশের একজন সাবেক প্রধানমন্ত্রীর জন্য তিনি যে কোনো ত্যাগ স্বীকার করতে, যে কোনো কাজ করতে জনতার কাছে ওয়াদাবদ্ধ হয়েছেন। কেউ তো প্রতিবাদ করেন নাই, কেউ তো বলেন না আপনার সাহায্য চাই না আমরা, কেউ তো বলেন না যে ভারতের কিছু সাহায্য। 3 দিন তো চলে গেল। আগামী দিনে যদি বলে যে একজন প্রধানমন্ত্রী চলে গেছেন, আপনারা চিকিৎসা করতে পারেন নাই, বাঁচাতে পারেন নাই, আরেকজন সাবেক প্রধানমন্ত্রীকে আমি আমার দেশে মরতে দিব না, আমি তাকে তার দেশে তাকে পুনর্বাসিত করব, তখন আপনি কোন যুক্তিতে মোদির সেই প্রশ্নের জবাব দিবেন? পাকিস্তানের টুনকো রাজনীতি দিয়ে চলবে? আর আমাদের দেশের বন্ধুরা পাকিস্তানের স্বপ্ন দেখেন, পাকিস্তান জিন্দাবাদ বলেন। পাকিস্তান জিন্দাবাদ এই বাংলাদেশের মানুষ পিনাক ভট্টাচার্য বলতে হয় যে এটা কিন্তু জয় বাংলা করে দেওয়া হয়। আমি আহ্বান জানাবো আওয়ামী লীগের ভাইদেরকে প্রতি, ভাই আপনারা 15 বছর ক্ষমতায় ছিলেন, ধৈর্য ধরেন, অধৈর্য হয়েন। অধৈর্য হলেই কিন্তু জিনিস ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়। অপেক্ষা করেন, 5 বছর না হয় ক্ষমতায় থাকলেন না, 1.5 বছর তো চলে গেছে, আর কয়টা দিন? এটা নির্বাচন, সুষ্ঠু নির্বাচন হতে দেন। সেই নির্বাচনের পরে বাংলাদেশের আকাশের দুর্যোগের ঘনঘটা অনেক দূর সরে যাবে কিনা আমি জানি না। আসলে আমাদের বাংলাদেশের মানুষের মধ্যে যদিও ভুল বুঝতেছে, কিন্তু গতকালকে আমি এই শুভেন্দ্র অধিকারী নামে আরেকজন সাংবাদিক, ইন্ডিয়ান, কলকাতার সাংবাদিক, ওনার সাথে কথা বলেছিলাম লাইভে। তখন উনি আমাকে একটা প্রশ্ন করেছিলেন যে ভাই আপনি প্রশ্ন তো করেন, আজকে আমি করি। তাই করেন দাদা, সমস্যা নেই। বলে যে ধরেন যদি এখন জামাত আর বিএনপি আছে, আওয়ামী লীগ তো নাই, আওয়ামী লীগ ভারতের বন্ধু, ওকে, এখন এই দুইটা দলের মধ্যে কেউ একটা ক্ষমতায় আসবে, ইন্ডিয়া কার পক্ষে যাবে? তাই বলে অবভিয়াসলি ইন্ডিয়া বিএনপির সাপোর্ট করবে। বলে যে এই কথাটাই তো আপনাদের লোকজন বুঝে না। আমি তো তা ঠিক, বলে যে ইন্ডিয়া তো জামাতকে সাপোর্ট করবে না, ইন্ডিয়া বিএনপি কে সাপোর্ট করবে না, ইন্ডিয়া জামাতকে সাপোর্ট করবে। তার হিন্দুত্ববাদ ভারতে শক্তিশালী করতে হলে তার দুই পাশে ইসলামিক ফান্ডামেন্টালিস্ট দরকার পড়বে। কারণ সে তাদের হিন্দুদেরকে বুঝাতে পারবে যে ওই যে আসতেছে, ওই যে হাজার বছরে আগে রাজা বাদশারা, তোমরা রাজারা মারামারি করতা, কাটাকাটি করতা, যেভাবে তোমাদের রাজা মহারাজারা হারিয়ে গেছে, মুসলমানরা এসে দখল করেছে, 17 জন সৈনিক নিয়ে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি চলে আসছে, যেখানে মোহাম্মদ মীর কাসেম তোমাকে দখল করে নিয়েছে সিন্ধু প্রদেশ। এরকম করে আবার ওরা কিন্তু দখল করে নেবে মুসলমানরা। ফলে বাংলাদেশের সীমানায় থাকুক মুসলমান, কিন্তু আমার সীমানায় কোনো মুসলমান থাকবে না, এখানে শুধু হিন্দুত্ববাদ থাকবে। মুসলমানকে বলবে পরে ভারতে যারা আছে, ভারতে যারা মুসলমান আছে তাদের বলবে যদি ভালো চান, আপনাদের ভালো লাগে, পূর্বে বাংলাদেশ আছে, পূর্বে আপনাদের পুরনো ইস্ট পাকিস্তান বানিয়ে দিয়েছি, এবং পশ্চিমে আবার পশ্চিম পাকিস্তান বানিয়ে দিয়েছি, আপনারা আল্লাহর ওয়াস্তে ওখানে চলে যান। এটা হিন্দু রাজ্য, হিন্দু রাষ্ট্র। আপনার মতো পুষ্কারা যদি বলতে পারেন ইসলামিক রাষ্ট্র, এখানে ইসলামিক থাকবে, আর কেউ থাকবে না। ভারত 160 কোটি দেশের ভারত বলতে পারবে না এখানে শুধু হিন্দু থাকবে, আর কেউ থাকবে না। না, আমরা তো গাজবাতিল হিট করার জন্য যাব, আমাদের তো 50 লাখ জোগাড় আছে না, গাজবাতিল হিট করব, আমরা তো গাজবাতিল হিট করার জন্য যাব। আমাদের নেতারা তো এখন বলতেইছে 50 লাখ আছে, গাজবাতিল হিট করার জন্য আমরা যাব।
জান্নাতুল হিন্দ করার দিন তো এই জন্য তো বলছি, জান্নাতুল হিন্দ করার সুযোগ হইতে পারে যদি তাদের মধ্যে অনুক্ত হয়। মমতা ব্যানার্জি আর যদি ওই বিজেপি ঝগড়া করে সুযোগ নিতে পারে ওখানকার মুসলমানেরা, তখন ডেকে নিতে পারে, যেটা অতীতে হয়েছে। এই জন্য তারা বলছে রাজা মহারাজারা ঝগড়া করেছে, অত্যাচার করেছে, ফল হয়েছে বাংলাদেশে এই ভারতে ইসলামের প্রবেশ। কাজে এখানে -2 ব্যক্তির হয়ে গেছে, এটা রিলোড করার না, ইট ইজ অলরেডি পাস্ট টেন্স হয়ে গেছে। এখন একজন পৃথিবী থেকে চলে গেছেন যাকে আর ফিরিয়ে আনা যাবে না, আর আরেকজন বেঁচে আছেন, ব্যক্তিগতভাবে ফিরে আসতে পারেনি কিনা সেটা সময় বলে দিবে। তবে কেন জানি মনে হচ্ছে ফিরে আসার সম্ভাবনাটা প্রকট হয়ে উঠছে দিন দিন। অনেকে যে বিদেশি কোনো শক্তির কারণে হয়তো উনি আসতে পারছেন না। আমি আজ থেকে 4 দিন আগে আপনাদের টেলিভিশনে বলেছি যে ভারতের উপরে দিয়ে আসতে ভারত বাধা দিবে না, আফগানিস্তানদের উপরে আসতে আফগানিস্তান বাধা দিবে না, এবং ইউক্রেনের উপরে দিয়ে আসতে বাধা দিবে না। লন্ডন থেকে সরাসরি ফ্লাইট আসলে যে কয়েকটা দেশ, মেজর দেশ, সেগুলো একটা ইউক্রেন, এদিক দিয়ে এসে আফগানিস্তান, তারপরে দিল্লির উপর দিয়ে এসে ভারতে হয়ে আসে আমাদের বাংলাদেশে আসবে, এখানে কেউ বাধা দিবে না। এবং নরেন্দ্র মোদী কত বড় দেখেন রাজনীতিবিদ, তিনি পরিষ্কার করে বলে দিয়েছেন যে আমি ওনাকে সকল চিকিৎসার জন্য সকল নিরাপত্তার ব্যবস্থা আমি করব। উনি দেশমাতা খালেদা জিয়ার কাছে কিন্তু ফাইনাল একটা মেসেজ বাংলাদেশের মানুষের কাছে রেখে গেল যে দেশমাতা খালেদা জিয়ার জন্য উনি সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত। এখন হয়তো উনি বলতে পারে আমাকে লাস্ট মুহূর্তে জানিয়েছ, ওনাকে রক্ষা করার জন্য তো আমি কিছু করতে পারলাম না, কিন্তু আমার করার পুরো প্রচেষ্টা আছে। তার মানে তিনি বাংলাদেশের মানুষের সহানুভূতি পেয়ে গেলেন, তাই নয় কি? আমরা আশা করছি আল্লাহর রহমতে আশা করছি যে একটা খবর আপনারা হয়তো আগামীকালকে পাইতে পারেন, পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আপনার কথা শুনে বা পেপার পত্রিকার যা বুঝতেছি, আমার মনে হয় যে এটা আবার 16ই ডিসেম্বর কোনো ঘোষণা দেয় কিনা ওনারা যে উনি আর নেই, সেই চিন্তা অমূলক না হয়তো। আপনারা হয়তো কাল পরশুর মধ্যে একটা সংবাদ পাবেন, সেটা কি সংবাদ আমি জানি না, তবে হয়তো অনেক প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন। আপনার দেহটা বাংলাদেশে, আত্মাটা পরকালে। আমার এই বিষয়টা নিয়ে আসলে আর আপনাকে প্রশ্ন করার মতো আর কিছু অবকাশ নেই। আমি আমার ফ্র্যাঙ্ক কনফেশন দিলাম। জি, আমি আমার অনুভূতি, আমার দৃষ্টিভঙ্গি, আমি পারিপার্শ্বিক দেখে বললাম যে উনার নিতর দেহটা বাংলাদেশে এখনো এভারগ্রিন হাসপাতালে আইসিইউতে আছে, কিন্তু ওটার ভিতরে কোনো আত্মা নাই। সে আত্মা ইতিমধ্যেই চলে গেছে আল্লাহর কাছে। নাটকটা হচ্ছে, নাটকটা আপনারা বন্ধ করেন, কারণ নাটকটার উদ্দেশ্য হলো দেশমালা খালেদাকে সুস্থ দেখায়া তারা একটা অ্যাম্বুলেন্সে করে অত্যন্ত গোপনে বিমানবন্দরে উঠিয়ে দিবেন এবং ওনাদেরকে বলবেন যে আমরা একটা বিশাল এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনে চিকিৎসার জন্য পাঠাচ্ছি। কিন্তু লন্ডনে পৌঁছার পরে ওনার একটা নিথর দেহ বেরিয়ে আসবে সেই অ্যাম্বুলেন্স থেকে। তখন সবাই বলবেন কিছু করার ছিল না, তো লং জার্নি, উনি সেটা করতে পারে নাই। ডাক্তাররা আশা করেছিল কিছু হবে না, কিন্তু হয়ে গেছে। এটা তো দৈব দুর্বিপাক, আমরা কি করতে পারি, আল্লাহর উপরে তো আমাদের কারো হাত নাই। এই নাটকটা সাজায় না। তারেক রহমান সাহেব এসে হয়তো মায়ের বুকে আশ্রয় পড়বে, কিন্তু আমাদের কথা তারেক রহমানের বুকে আশ্রয় পড়ে না। আমার কথা দেশমাতা খালেদা জিয়ার চিকিৎসা, উনাকে আরোগ্য লাভ করানো, ওনাকে বাঁচিয়ে রাখা। উনি তো ওনার ছেলেকে দেখতে পারবেন না। সে লন্ডনে চিকিৎসার নামে নিয়ে গিয়ে ওনার নিতর দেহটা যখন বের করবেন, তখন তো তিনি তার ছেলেকে দেখতে পারবেন না। এই নাটকটা করেন না। আমি বিস্তারিত মনে হায়দারের সঙ্গে কথা বলেছি, মনে হায়দার জিজ্ঞাসা করতে পারেন আপনারা এই ধরনের আলাপ করেছিল কিনা। আমি বিএনপি রাজনীতি করবো কিনা আমি জানি না, আর তারেক রহমান সাহেবের নেতৃত্বে তো করার প্রশ্নই ওঠে না। কারণ সে জ্ঞানও বড় না, বয়সও বড় না, বুদ্ধি তো বড় না, মেধায় বড় না। এটা আমার এজাম্পশন। আমি মেবি আপনার বলেন দেশমাতা খালেদা জিয়া যেখানে আমার নেতা ছিলেন, সেখানে তো তার ছেলে আমার নেতা হতে পারে না। জিয়াউর রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেখানে আমার নেতা ছিলেন, সেখানে তারেক রহমান নেতা হতে পারে না। তবে আমি তারেক রহমানের কাছে আপনারা আনুগত্য আশা করছি। আপনারা যারা বিএনপি করেন, বিএনপির ভাইরা অনুগ্রহ করে এই মনোনয়ন নিয়ে ঝগড়াঝাটিগুলো বন্ধ করেন। এতে আপনাদের ক্ষতি হচ্ছে, দলগতভাবে ক্ষতি হচ্ছেন, ব্যক্তিগতভাবে ক্ষতি হচ্ছেন, আদর্শগতভাবে ক্ষতি হচ্ছেন।
জিয়ার আদর্শকে ভুলুণ্ঠিত করছেন, খালেদা জিয়াকে আজকে আপনারা অপমানিত করছেন, অসম্মানিত করছেন। তারেক রহমান ছাড়া বিএনপিতে এখন আর কোনো বিকল্প নাই, কোনো বিকল্প হবে না। ষড়যন্ত্র ইতিমধ্যে স্থায়ী কমিটির মধ্যে শুরু হয়ে গেছে। বিএনপি আগামীতে ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রী কে হবে? যদি দেশমাতা খালেদা জিয়া চলে গেছে এবং তারেক রহমান ফিরে আসতে পারবে না, তাহলে তো স্ট্যান্ডিং কমিটি কেউ না কেউ প্রধানমন্ত্রী হবে। আমাকে তো ডাইকে নিয়ে প্রধানমন্ত্রী বানাবে না, স্থায়ী কমিটি যারা আছেন তারাই হবেন। তাদেরকে কারা বাংলাদেশের প্রধানমন্ত্রী মানবে, এই বিষয়টা আপনারা একটু বিবেচনায় নিয়ে ঐক্যবদ্ধ থাকেন। বলেন তারেক রহমান যেখানে থাকুক না থাকুক, দরকার পড়লে দেশ ডিপ্টি প্রাইম মিনিস্টার দিয়ে চালাবো। সে রামের মতো, রামের জুতা রেখে ভারতবর্ষ 20 বছর শাসন করেছে। তো দরকার পড়লে আমরা আবারও তারেক রহমানের খরম রেখে বাংলাদেশে আমরা দেশ শাসন করব। আর ডিজিটাল যুগ, তাকে প্রধানমন্ত্রীর এক্সাইল ঘোষণা করে উনি লন্ডনে থাকবেন, খাবেন দাবেন, ডেলি টেলিফোনে উনি আমাদের রাষ্ট্রকে চালাবেন। আমরা মানলে সমস্যা কোথায়? আর যদি বিএনপি সরকার গঠন করতে পারে, তো বিএনপির প্রধানমন্ত্রী যে এখানে বসে থাকতে হবে এর কোনো গ্যারান্টি আছে? উনি তো লন্ডন বসে করতে পারবেন। কাজে ওনার জীবনটাকে কেন এখন ঝুঁকির মধ্যে ফেলতেছেন ওনাকে ডাকে এনে মার কাছে আসার জন্য? একদিন আসে নাই, ফরগেট ইট। এতদিন মায়ের কাছে আসতে পারে নাই, এখন ওনার মায়ের কাছে আসার কোনো প্রয়োজন আছে বলে আমি আর মনে করি না। কিন্তু আপনারা ঐক্যবদ্ধ হন, সম্মিলিতভাবে আপনারা এই দেশটাকে, আপনাদের আদর্শকে, জিয়ার আদর্শকে, খালেদার আদর্শকে বাস্তবায়িত করেন। ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনে যান। জনগণ আপনাদেরকে ভোট দেওয়ার জন্য মুখে আছে। আপনারা দুর্নীতিমুক্ত হন, দলকে টাউট পাটপাট চোর থেকে আপনারা দূরে সরান, আপনারা অনেক ভালো থাকবেন। আমি পরশুদিন স্থায়ী কমিটির একজন সদস্যকে প্রকাশ্যে বলেছি, ওনার নাম আমির খুসরু মাহমুদ। ওনার একটা হোটেল আছে, হোটেল শেরিনা বনানীতে। ওই হোটেল শেরিনাতে আমাদের কিছু চাইনিজ মেহমান আসলে ওনারা শেরিনাকে পছন্দ করে, বনানীর কাছে আসতে ওখানে থাকতে চায়, তাই আমরা তাদেরকে সেখানে রাখি। পরশুদিন কাকতালীয় ভাবে ওনার সঙ্গে আমার ওনার লবিতে দেখা হয়ে গেছে। স্বাভাবিকভাবেই আমি ওনাকে সালাম দিলাম। আপনারা তো জানেন না, ওনাকে যেন প্রথমে এমপি করা হয়, আমি টেনে এনে ম্যাডামের মির নাসিরকে মেয়র করা হবে, আর ওকে কিছু করা হবে না, ওকে নমিনেশন দেওয়া হবে না। ম্যাডাম একটা আসন ছিল, সেই আসনটা ছিল আগ্রাবাদ এবং ওই এলাকায়, তো ওইটা হালি শহর, ওই আসনটা ম্যাডাম জিতেছিল। হ্যাঁ, সেটাকে এখন কত যায় না, সেটাকে এই আমি সুপারিশ করে আমির খুসরু মাহমুদকে নমিনেশন করেছিলাম। ওই যে চিটাগাং জুট মিল কর্পোরেশনের যে ডাক বাংলো আছে না, সে ডাক বাংলোর উপরে জিজ্ঞাসা করেন, ফালু আছে, মির নাসির এখনো বেঁচে আছে, জিজ্ঞাসা করেন আমরা কি আলোচনা করে ওনাকে নমিনেশন দিয়েছিলাম। আল্লাহ ওনাকে আজকে বিএনপির স্ট্যান্ডিং কমিটির সদস্য বানিয়েছেন। আগামীতে উনি অর্থমন্ত্রী হবেন না পররাষ্ট্র মন্ত্রী হবেন না প্রধানমন্ত্রী হবেন, স্বপ্নে এখন ঘুমাইতে পারেন না। অতলোক সময় দেখা হয়েছে, আমি বললাম যে আপনার হোটেলে আমার কয়েকজন গেস্ট আছে, এটা কি ওনার খুশি হওয়া উচিত না? উনি আমাকে কি বললো জানেন? কি ব্যবসা খুব ভালো চলতেছে না, মানে আমি চাইনিজ গেস্ট রাখতেছি $120 ভাড়া দিয়ে প্রতি রাতে, তার মানে আমার ব্যবসা খুব ভালো চলতেছে। আমি কি ভালো কেমন চলবো? তোমাদের মতো চুর চাপটারা যেভাবে খাইতেছ, চারদিকে লুটলুট করতেছ না, তোমাদের তো আমরা ব্যবসা কেমন করবো? তোমরাই তো যেভাবে চুরি চামারি লুচ্ছামি যেখান থেকে পারতেছো ছিনতাই করতেছো, রাহাজানি করতেছো, করতেছো, দখল মখল করতেছো, তোমাদের কাছে আমরা কেমনে ব্যবসা করবো? তাহলে তুমি এগুলো করো। আমি তোমাদের মতো চোরদের সঙ্গে আমরা পারবো? তোমরা তো বড় বড় চোর, আমরা তো ছোট চোর হমো, পারবো? এটা কোথায় বলে জানেন? সেরেনা হোটেলের লবিতে তার সিকিউরিটি গার্ড, তার লোকজন, তার রাজনৈতিক দলের লোকজন, তাদের সামনে। এরা আগামী দিনে প্রধানমন্ত্রী হতে চায়, এরা তারেক রহমানের জায়গায় বসতে চায়। কত বড় দৃষ্টতা ওদের দেখেন।